আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে তোমাদের ক্লাসে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ মুমতাজ আলী সরকার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ে আমরা ছত্রাক নিয়ে আলোচনা করব। ছত্রাককে ইংরেজিতে আমরা ফাঞ্জাই বলি। ছত্রাক সম্পর্কে আমরা বলতে পারি এভাবে যে ছত্রাক প্রকৃতকোষী, অসবুজ, অভাস্কুলার এবং অপুষ্পক উদ্ভিদ। ছত্রাক নিয়ে যে পুস্তকে বা যে অধ্যায়ে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলি মাইকোলজি। এবং ফাঞ্জাই এটা হলো ছত্রাক, আর ফাঙ্গাস এক বসন এবং বহু বসন। এক বসনে বলে ফাঙ্গাস আর বহু বসনে বলে ফাঞ্জাই। ছত্রাক নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা কিছু স্লাইড দেখছি, এটা তোমরা সবাই জানো যে পচা হিউমাস সমৃদ্ধ মাটিতে আমাদের চারপাশে খেয়াল করলে দেখা যাবে যে এরকম আমরা কিছু চিত্র দেখতে পাই যেটা সালোক সংশ্লেষণ করতে পারে না এবং এরা অসবুজ। আমরা দেখেই বুঝতে পারছি সাদা, এবং এটা ব্যাঙের ছাতা নামে পরিচিত। তোমরা এর আগেও ক্লাসে আমি বলেছি যে ব্যাঙের ছাতা এই জন্য বলা হয়, হয়তো বাংলায় এটা রূপক অর্থে ব্যবহার হয়। কোনো বর্ষার সময় হয়তো ব্যাঙ এখানে ছিল, কোনো সময় বৃষ্টির সময় আশ্রয় নিয়েছে, সে থেকে এটা হয়তো প্রচলিত হয়েছে যে ব্যাঙের ছাতা। আমরা আরেকটা ছবি দেখব, এটা কাঠের উপর হয়, এটাও এক ধরনের ছত্রাক, এটাকে উড ফাঞ্জাই বলে। আমরা যদি স্লাইডে দেখি, মাইক্রোস্কোপে যদি আমরা ভিউ দেখি, কালচার মিডিয়াম বলা হয় পেট্রি ডিশ, সেখানে ছত্রাককে যদি আমরা আলাদা করে কালচার করি তাহলে দেখতে পাবো যে এটা সাদা তুলার মতো দেখতে। হ্যাঁ, এটা সাদা তুলার মতো দেখতে। এটা আরও যদি ভালো করে দেখি তাহলে সেটা গ্রোথ হচ্ছে, ছত্রাকটির গ্রোথ এখানে দেখানো হচ্ছে। এখানে যে স্লাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা পেনিসিলিয়াম। এটা তোমরা সবাই জানো যে এটা একটা যুগান্তকারী ফাঙ্গাস, কারণ এইটার উপরে আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিয়াম আবিষ্কার করেন এবং এই ছত্রাক থেকে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর থেকে চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নতি সাধিত হয়। আগে যেখানে মানুষ অপারেশন করলে বা কোনো জায়গায় কেটে গেলে মারা যেত, পরবর্তীতে দেখা গেল যে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর থেকে মানুষের গুরুতর অসুস্থগুলা থেকে মুক্তি পায় এবং যে কোনো ধরনের অপারেশনে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। সেটির প্রথম কিন্তু উৎপত্তি বা যে ছত্রাকটি থেকে এটা উৎপন্ন করা হয়েছিল সেটির নাম হলো পেনিসিলিয়াম, এবং এর জন্য আলেকজান্ডার ফ্লেমিংকে 1945 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এটা সম্পর্কে আমরা জানি। তারপরে স্লাইডে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সেটা খেজুরের রসে পাওয়া যায়। খেজুরের রসে ইস্ট, এটা এককোষী একটা ছত্রাক, এটার বৈজ্ঞানিক নাম স্যাকারোমাইসিস। এই ছত্রাকটি খেজুরের রসে থাকে। আমরা জানি যে খেজুরের রস যদি আমরা রেখে দিই তাহলে এটা 2-4 দিন পরেই এটা অ্যালকোহল তৈরি হয়। বাংলা বা গ্রামের দিকে এটাকে মদ বলা হয়। আসলে খেজুরের রস যে মদে পরিণত হয় সেটির জন্য দায়ী কিন্তু এই ছত্রাকটি। এই ছত্রাকটি থেকে একটা এনজাইম, জাইমেস এনজাইম বের হয়ে আসে এবং গ্লুকোজ, যেহেতু আমরা খেজুরের রস মিষ্টি জাতীয় পদার্থ, এখানে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজকে ভেঙে ইথাইল অ্যালকোহল তৈরি করে। এখানে আমরা দেখতে পাই যে C6H12O6, এটা খেজুরের রসে গ্লুকোজ থাকে। এটা C2H5OH প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এইটাকে আমরা অ্যালকোহল বলছি। হ্যাঁ, তো এখানে এই অ্যালকোহলটাই এখানে তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা বুদবুদ দেখতে পাই সেইটা এখান থেকে আমরা যদি স্ট্রাকচারে লিখি তাহলে দেখতে পাবো CH3CH2OH। তাহলে এইটা খেজুরের রস উৎপন্ন হয় এবং এটাকে আমরা অ্যালকোহল বলি। এটার জন্যই কিন্তু মদ তৈরি হয়। তাহলে এই ছত্রাকটি খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাক, যেটা অ্যালকোহল তৈরির জন্য এবং অ্যালকোহল বিভিন্ন শিল্পে বা ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। তাহলে এই ছত্রাকটি আমরা সম্পর্কে জানি। খেজুরের রস আমরা সবাই খাই, যদিও ইদানিং আমরা খেজুরের রস একটা ভাইরাসের কারণে আমরা খাই না, সেটা একটা বিষয়। তারপরে এইটি স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এটি আরেকটি ছত্রাক, যেটা গাছের গুড়ির দিকে নিচের দিকে হতে পারে, সেটাও একটা ছত্রাক। এবং আরেকটা স্লাইড আমরা দেখছি যে এই কমলা লেবু বা মালটা আমরা যেগুলো খাই সেগুলোতে যে উপরে নীল নীল হয়ে যায়, এটা পেনিসিলিয়ামের কারণে একটি ছত্রাক বা অ্যাসপারজিলাস গ্রোথ হতে পারে। তো
তো এই ছত্রাকটির কারণে আমরা এই যে কমলালেবু বা আপেল বা ফলমূল যে পচে যায় তার একটা অন্যতম কারণ কিন্তু ছত্রাক। এটা আমরা দেখছি যে মালটাগুলো এরকম পচে গেছে বা সাদা হয়ে গেছে, এই সাদা যেটা দেখছি সেটাই আসলে ছত্রাক। এরপরে আরেকটা স্লাইড আমরা দেখছি, এটা আসলে পাউরুটির একটা পিস। এই পাউরুটিটা যদি আমরা রেখে দিই তাহলে দেখব যে এই পাউরুটিটা কয়েকদিনের মধ্যে সাদা ছাতা পড়ে যায় এবং পাউরুটিটা নষ্ট হয়ে যায়। আসলে এই নষ্ট হওয়ার জন্য যে দায়ী সেটি কিন্তু ছত্রাক, এবং এই ছত্রাকটির নাম হলো রাইজোপাস। এই ছত্রাকটির নাম হলো রাইজোপাস ছত্রাক, রাইজোপাস এবং মিউকর। এই মিউকর ছত্রাকটি এই পাউরুটির উপরে এটা জন্মায় এবং পাউরুটিটা ছাতা পড়ে যায়। এটা একটি ছত্রাক। এরপরে আমরা ধানের গাছে দেখি যে এই রোগটা হয় এবং উদ্ভিদে প্রায় 300 ধরনের রোগ সৃষ্টি করে। এই ছত্রাকটি ধান গাছে হয়ে যাওয়ার কারণে ধানের আলগা খোসা রোগ আমরা যেটা বলছি, এই রোগটির কারণে ধানের শীষের বা ধানগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ধানগুলো মারা যায়। এইটা যদি আমরা কালচার করি পেট্রি ডিসে তাহলে এরকম সাদা তুলার মতো যেটা দেখবো, এটাই মাইক্রোস্কোপে আমরা যদি দেখি তাহলে এর আকৃতিটা আমরা বুঝতে পারবো। সরি, এটা আরেকটা পরিচিত আমাদের যে মরিচ আমরা খাই, এটা বাজারে দেখলে দেখা যায় মরিচ যদি রেখে দেওয়া যায়, পাকা মরিচ বা কাঁচা মরিচ, সেটা কিন্তু পচে যায়। সেটাও কিন্তু একটি ছত্রাকের কারণে। এই ছত্রাকটির নাম হলো কালেক্টোট্রাইকাম। এই ছত্রাকটি মরিচের যে পচে যায়, মরিচ যে পচে যায়, এই ছত্রাকটির নাম হলো কালেক্টোট্রাইকাম। কালেক্টোট্রাইকাম এই ছত্রাকটির কারণে মরিচ গাছের যে আমরা মরিচ সেটা কিন্তু পচে যায়। এটি একটি ছত্রাক। তারপরে আমরা যে হাতের আঙ্গুল অনেকেরই দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে, এইটা যারা বিশেষ করে কাদা মাটিতে কাজ করে গ্রামের দিকে সবারই হতে পারে। এইটা কিন্তু আঙ্গুলের একটি রোগ, মানে নখটা খেয়ে ফেলে, এটি একটি ছত্রাক। এই ছত্রাকটির কারণে আমাদের সিলেবাসে আছে সেটি কিন্তু হাতের আঙ্গুলের নখটা নষ্ট হয়ে যায়, ট্রাইকোফাইটন। এইটা দেখছি যে আমরা যেটা দাঁত বলি, এটা মানুষেরও রোগ সৃষ্টি করে, দেহের বিভিন্ন জায়গায় হয়। এইটা ট্রাইকোফাইটন একটা ছত্রাক। এই ছত্রাকটির কারণে হয় মানুষের মাথায় যদি এটা আক্রমণ করে সেটা টাক পড়ে যায় এই ছত্রাকটির আক্রমণের ফলে, আমরা দেখছি। এবং এই যে আরেকটি স্লাইড যেখানে দেখছি যে শরীরের বিভিন্ন অংশে যে গোলাকার চাকতির মতো রিং, দাঁত বলা হয়, রিং ওয়ান, এই দাঁত হয়, এটির একটি কারণ কিন্তু ছত্রাক। হ্যাঁ, তারপরে এখানে একটা ছবি দেখছি যে পায়ের আঙ্গুলের ফাঁকে, এটা গ্রামের দিকে হয় বিশেষ করে, বা যারা জুতা পরে থাকে তাদের দেখা যায় যে পায়ের নিচের দিকে প্রচণ্ডভাবে চুলকায় এবং সাদা হয়ে যায়। এটা গ্রামের দিকে পাকই বলে। এবং যাদের পা ঘামে, মোজা পরে, মানে মোজাটা প্রতিদিন হয়তো পরিষ্কার করে না, পায়ে একটা দুর্গন্ধ হয়, এটাও একটি ছত্রাকের কারণে হতে পারে। তো এই মোটামুটি আমরা ছত্রাক সম্পর্কে আমরা যে ধারণা পেলাম স্লাইড দেখে, সেখান থেকে আমরা ছত্রাক নিয়ে একটা আইডিয়া পেলাম। এখন এই ছত্রাকের কিছু বৈশিষ্ট্য আমরা সংজ্ঞাতে বলেছি, তো আমরা যদি আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তাহলে এই ছত্রাকটি অবশ্যই ক্লোরোফিলবিহীন, সেই কারণে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা অসবুজ হয়, সালোক সংশ্লেষণে অক্ষম এবং অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এদের ফুল ফল এগুলো হয় না। এরা থ্যালোফাইটা বলা হয় এদেরকে, অর্থাৎ মূলকাণ্ড পাতায় বিভাজিত করা যায় না। যেহেতু এদের ক্লোরোফিল নাই, তারা মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী হিসেবে বসবাস করে। মৃতজীবী অর্থাৎ মৃত জিনিস থেকে এরা খাবার নেয়। পরজীবী অর্থাৎ জীব থেকে, যেমন মানুষের যদি দাঁত হয় সেক্ষেত্রে আমরা এটাকে পরজীবী বলবো। আর মিথজীবী, এটা দুইজনেই উপকৃত হয়, এটাকে সিম্বায়োসিস বলে ইংরেজিতে। এটা আমরা লাইকেন, তোমাদের অধ্যায়ে আছে শেষের দিকে, লাইকেন যেটা আমরা বলি মিথজীবী, অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের যে সমন্বয় সেটাকে আমরা মিথজীবী বলি। মিথজীবী, এটাকে আমরা মিথজীবী বলি, মিথজীবী, সিম্বায়োসিস, এটা শৈবাল এবং ছত্রাক এই দুটির সমন্বয়ে গঠিত মিথজীবী। মিথজীবী, সিম্বায়োসিস, এটা হলো শৈবাল ও ছত্রাকের এটা সমন্বয়ে গঠিত, এটা শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, এটাকে আমরা বলছি সিম্বায়োসিস। মিথজীবী হিসেবে এরা বসবাস করে। তো এটা গেল, এরা সুকেন্দ্রিক অর্থাৎ প্রকৃতকোষী। এদের কোষের মধ্যে প্রকৃত নিউক্লিয়াস বিদ্যমান। এরা এককোষীও হতে পারে, বহুকোষীও হতে পারে। এককোষীর উদাহরণ আমরা বলেছি খেজুরের রসে যেটা পাওয়া যায়,
সেটাকে আমরা ইস্ট বলছি বা স্যাকারোমাইসিস। বহুকোষী রাইজোপাস, মিউকর্ড, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস এই সমস্ত শৈবালগুলা ছত্রাকগুলি সবগুলাই বহুকোষী। এদের যেহেতু থ্যালোফাইট আমরা বলেছি তাই মূলকাণ্ড পাতায় বিভাজিত করা যায় না। এদের কোষপ্রাচীরটা কাইটিন নির্মিত, এটা ক্লাস 10-এও তোমরা পড়েছো, কোষপ্রাচীরটা কাইটিন নির্মিত। এমনি উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে সেলুলোজ নির্মিত, কিন্তু এদের কোষপ্রাচীরটি হলো কাইটিন নির্মিত। এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, এটা প্রাণীদের সাথে মিল আছে, মানে যারা প্রাণী তাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, কিন্তু এটা মানে প্রাণীদের সাথে মিল আছে এদের ছত্রাকে, এবং কখনো কখনো ভলিউটিন ও চর্বি থাকতে পারে। আর ছত্রাকের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই, অর্থাৎ ভাস্কুলার বান্ডল বলতে আমরা জাইলেম এবং ফ্লোয়েমকে বুঝি। ছত্রাকের দেহটা এরকম সুতাকৃতির, এরকমের দেহ, এরকম 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 দেহ থাকে। তো সুতরাং এইটা সূত্রাকার। এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম এদের নাই। এরা পোষকে বসবাস করে এবং সেখান থেকে হস্টোরিয়া দ্বারা এরা পুষ্টি সংগ্রহ করে, সেটা আমরা একটু পরে দেখব। আর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় এদের জাইগোট বহুকোষে ভ্রূণে পরিণত হয় না এবং জাইগোটে মিওসিস হয়। এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম মোটামুটি। যে আমরা রাসায়নিক গঠন যেটা কাইটিন বললাম, যে কোষপ্রাচীরের গঠন হলো কাইটিন, সেটা আমরা স্ট্রাকচার একটু দেখছি। এরপর এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন, এই যে গ্লুকোজগুলো পরস্পর যুক্ত হয়ে গ্লাইকোজেন তৈরি করে, সেটা এদের সঞ্চিত খাদ্য। এরপর এদের দৈহিক গঠন, আগেই বলেছি যে ছত্রাক এককোষীও হতে পারে, বহুকোষীও হতে পারে। তাহলে এককোষী যে ছত্রাক সেটার উদাহরণ হলো সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকাম, এবং আরেকটি আছে স্যাকারোমাইসিস যেটা ইস্ট সেইটা। এবং এদের আরেকটা দেখা যায় সিডোমাইসিলিয়াম। এই মাইসিলিয়াম কাকে বলবো এবং হাইফা কাকে বলবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এদের দেহটা সূত্রাকার, তাহলে সূত্রাকার যে দেহটা, এই দেহটা এদের প্রস্থপ্রাচীর থাকতে পারে অথবা প্রস্থপ্রাচীর বিহীনও হতে পারে। এখানে চিত্রে আমরা দেখছি যে প্রস্থপ্রাচীর আছে, অর্থাৎ এদের সূত্রাকার যে দেহটা, এই সূত্রাকার দেহটা আমরা যদি দেখি তাহলে সূত্রাকার যে দেহটা, সেই দেহটা যদি আমরা দেখি যে এভাবে এদের দেহটা এরকম সূত্রাকার দেহ, সুতার মতো। এখানে সেপ্টেশন এরকম থাকতে পারে, আবার সেপ্টেশন নাও থাকতে পারে। তাহলে যদি সেপ্টেশন না থাকে তাহলে সেইটাকে আমরা বলি সিনোসাইট। এটা সিনোসাইট আমরা বলবো, সিনোসাইট। এক মার্কের অনেক সময় প্রশ্ন আসে সিনোসাইট, এটা যখন সেপ্টেশন থাকবে না সেটাকে আমরা সিনোসাইট বলবো। প্রস্থপ্রাচীর বিহীন যদি থাকে আর কি, সেই ক্ষেত্রে আমরা সিনোসাইট বলবো। এটা আমরা দেখতেছি চিত্রে, যে নিচের যেটা আমরা ছবিতে দেখছি যে এখানে কোনো সেপ্টেশন ওয়াল নাই, সেই জন্য এটাকে আমরা বলছি সিনোসাইট। আর সেপ্টেশন থাকলে সেটাকে আমরা সেপ্টেশন, বেশিরভাগ ছত্রাকগুলোতেই সেপ্টেশন ওয়াল থাকে। আরেকটা বলেছিলাম সিডোমাইসিলিয়াম, অর্থাৎ ছত্রাকের মাইসিলিয়াম তো আমরা বুঝলাম যে ছত্রাকের দেহ সূত্রাকার, এই দেহ এইগুলাকে আমরা বলি মাইসিলিয়াম। একত্রে মাইসিলিয়াম অনেকগুলো একত্রে এভাবে থাকে, প্রত্যেকটাকে আমরা একত্রে, এই সবগুলোকে একত্রে আমরা বলবো মাইসিলিয়াম। আর প্রত্যেকটাকে আলাদা আলাদা এরকম আলাদা একটাকে আমরা বলবো হাইফা, একটাকে আমরা বলবো হাইফা, আর সবগুলোকে একত্রে আমরা বলবো মাইসিলিয়াম। তো সিডোমাইসিলিয়াম কি, ইস্টের ক্ষেত্রে দেখা যায় যে এককোষী ছত্রাক এভাবে এই ছত্রাকগুলো পরস্পরের সাথে লেগে থাকে, এইটাকে বলে সিডোমাইসিলিয়াম। সিডোমাইসিলিয়াম অর্থাৎ সিডো মানে মিথ্যা, যেহেতু এটা প্রকৃত মাইসিলিয়াম নয়, একটার পর একটা ইস্ট কোষ এরকম পরস্পর লেগে থাকার কারণে এটা আমরা মাইসিলিয়ামের মতো দেখছি, তাই এটাকে বলছে সিডোমাইসিলিয়াম। এটা এক মার্কের অনেক সময় প্রশ্ন আসে, এটা হাইফা। আর যখন ইস্ট কোষগুলো এভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে তখন আমরা এটাকে বলছি সিডোমাইসিলিয়াম। এটা আমরা দেখছি যে মাইসিলিয়াম সব একত্রিতভাবে যখন থাকবে তখন সেটাকে আমরা বলছি মাইসিলিয়াম। এবং উপরে যে রিং তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো হাইফা, একটা অংশকে আমরা হাইফা বলছি। এরপরে আমরা এটা ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট যখন এরা যেহেতু মৃতজীবী মাটিতে জন্মায়, তো মাটিতে যখন জন্মায় যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউ দেখি তাহলে ছত্রাক এরকম সাদা সাদা সুতার মতো যেটা, সেটাই কিন্তু মাইসিলিয়াম।
এরা পুষ্টি দেয় মাটি থেকে। আরেকটু যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউ দেখি, যে দেখতে এরকম অনেকটা নুডলসের মতো, সবগুলো যখন একসাথে থাকবে তখন তাদেরকে আমরা বলবো মাইসেলিয়াম, এবং এক একটিকে বলবো হাইফা। এবার যদি আমরা এদের কোষীয় গঠন দেখি, আগেই বলেছি এরা এককোষী এবং বহুকোষী হতে পারে। এদের যদি কোষের গঠন দেখি, উদ্ভিদ কোষের মতোই এদের বাহিরের যে কোষ প্রাচীর সেটা কাইটিন নির্মিত, আগে বলা হয়েছে, এবং তারপরে কোষ ঝিল্লি থাকে, তারপরে থাকবে সাইটোপ্লাজম এবং প্রকৃত নিউক্লিয়াস থাকে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকবে। ক্লোরোফিল নাই, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল থাকবে না। ক্লোরোফিল না থাকার জন্য এরা মৃতজীবী বা পরজীবী বা এদের দেখতে সাদা সাদা যেটা লাগে। এবং এখানে এদের কোষ ঝিল্লিটা মাঝে মধ্যে কোষের ভিতরে ঢুকে যায়, সেটাকে আমরা বলি লোমোজোম। এটা অনেক সময় 1 মার্কের কুইজ প্রশ্নে আসে। সেটা হলো যে এদের উদ্ভিদ, এটা কোষ, বাহিরে কোষ প্রাচীর এটা কাইটিন নির্মিত, ভিতরের যে কোষ ঝিল্লি থাকে এটা মাঝে মধ্যে এভাবে ভিতরে দিকে ঢুকে যায়, এইটাকে বলা হয় লোমোজোম। লোমোজোম, এটা 1 মার্কের অনেক সময় প্রশ্ন আসে। তাছাড়া এখানে প্রকৃত নিউক্লিয়াস থাকবে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকবে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকবে। এরা প্রকৃত কোষী। এদের গঠন যদি আমরা দেখি তাহলে এরকম আমরা দেখতে পাবো। অন্তঃপ্লাজমিয়া জেনিকা, এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকবে, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, লোমোজোম, নিউক্লিয়াস, রাইবোজোম, এটা থাকবে এদের গঠন যদি আমরা দেখি। তাহলে মাইসিলিয়াম হাইফার ধারণাটা আমরা পরিষ্কার হলাম যে মাইসিলিয়াম হলো সম্মিলিত এবং হাইফা আমরা একটাকে বলবো আলাদা করে। এটা হাইপার ছবিটা আবার সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এরপরে আরেকটা টপিকস আমরা দেখব যে ছত্রাকের ডাইমরফিজম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। এই ছত্রাকটি দেখা যায় যে ডাই মানে 2 রকমের, যে মরফোলজিতে বাহ্যিক গঠনে যখন আমরা একই ছত্রাক 2 ধরনের পরিবেশে 2 রকম তার গঠন দেখব, সেটাকে আমরা বলবো ছত্রাকের ডাইমরফিজম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম এই ছত্রাকটি যখন মাটিতে থাকে তখন এটা কিন্তু সূত্রাকার। এটা মাটিতে যখন থাকে তখন সূত্রাকার, চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এটা মাটিতে যখন থাকে সূত্রাকার, কিন্তু মানুষের ফুসফুসে এরা রোগ সৃষ্টি করে। মানুষের ফুসফুসে যখন থাকে তখন এরা এরকম পিণ্ডের মতো অবস্থান করে, আর মাটিতে যখন থাকে তখন এরা সূত্রাকার। তাহলে এই যে 2 রকম তাদের স্ট্রাকচার, এইটাকে আমরা বলছি ডাইমরফিজম। আচ্ছা, 2 ধরনের স্ট্রাকচার, ডাইমরফিজম 2 ধরনের স্ট্রাকচার, এইটা একটা স্ট্রাকচার, এইটা একটা স্ট্রাকচার। তাহলে এটা দেখা যায় হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম এই ছত্রাকে এটি দেখা যায়। অর্থাৎ মানুষের ফুসফুসে এরা বসবাস করে এবং মাটিতে এরা বসবাস করে, তখন এদেরকে আমরা বলবো ডাইমরফিজম। এবারে ছত্রাকের খাদ্য গ্রহণ। আমরা জানি যে ছত্রাকের মূল থাকে না, মূলের পরিবর্তে আমরা কখনো কখনো এদের রাইজোট দেখি। এবং হস্টোরিয়া, যেটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে হস্টোরিয়া, এটা মৃতজীবী বা পরজীবী ছত্রাকগুলা পোষকের দেহে এটা ছত্রাক, এটা যখন প্রবেশ করে তখন এর ভিতরে ও একটা ইনফেকশান পেয়ে এভাবে পোষক কোষে প্রবেশ করিয়ে দেয়। হ্যাঁ, পোষক কোষে প্রবেশ করে দেয়, এইটাকে আমরা বলছি ইনফেকশান পেগ বা হস্টোরিয়া। এটা দ্বারা সে এই কোষ থেকে এনজাইমের মাধ্যমে দ্রবীভূত হয়ে এই খাবারগুলো গ্রহণ করে। এরা যখন কোষের বাইরে বসবাস করে এটাকে হস্টোরিয়া বলছি। এরা কোষ থেকে দ্রবীভূত খাদ্য এরা বাহির থেকে এভাবে ভিতরে প্রবেশ করিয়ে দেয়, এবং ছবিতেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে খাবার গ্রহণ করছে, এটাকে হস্টোরিয়া বলছে। 1 মার্কের প্রশ্ন আসে। হ্যাঁ, এই ছবিতে আমরা আরেকটু স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে ছত্রাকের যে স্পোর বা কনিডিয়া বা ছত্রাকের মাইসেলিয়াম, এটা পোষক কোষের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে সেখান থেকে এরা পুষ্টি সংগ্রহ করে এবং এরা বেঁচে থাকে। যেহেতু এরা মৃতজীবী বা পরজীবী, তাই এরা পোষক কোষের ভিতর থেকে তারা খাবার নিয়ে বেঁচে থাকে। তাহলে এটা হলো হস্টোরিয়া, এরা পুষ্টি গ্রহণ করে এভাবে। এবার ছত্রাকের বৃদ্ধি আমরা দেখতেই পাচ্ছি যে ছত্রাকের যে দেহটা সেটি এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এরা। তবে সাধারণত দেখা যায় যে ছত্রাকের এটা মাইসেলিয়াম, এই মাথাটাতে এরা বৃদ্ধি পায়, এরা বৃদ্ধি পায়। এখানে এই ছত্রাকের মাথাটাকে ডোম বলে, ডোম।
এইখানে এদের কোষপ্রাচীর মাইটোকন্ড্রিয়া যখন প্রবেশ করবে তখন এটা পিছনের দিকে থাকে, অর্থাৎ সামনের দিকে ছত্রাকের বৃদ্ধিটা সামনের দিকে হয়, অর্থাৎ মাইসিলিয়াম সামনের দিকে বৃদ্ধি পায়, এভাবে এরা বৃদ্ধি পায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা। এবার ছত্রাকের জনন, রিপ্রোডাকশন অফ ফাঞ্জাই, কীভাবে ছত্রাকটি বেঁচে থাকে। এরা 3 ধরনের জনন অংশগ্রহণ করে, অঙ্গজ, অজন এবং যৌন জনন। তার আগে আমরা যদি বলি যে ছত্রাক এককোষী দেহ যেগুলা ছত্রাক, এই এককোষী যেমন ইস্টের কথা আমরা বললাম, ইস্টের কথা বললাম, ইস্ট যেটা, ইস্ট বৈজ্ঞানিক নাম হলো স্যাকারোমাইসেস। এই ছত্রাকটি এককোষী, এর সম্পূর্ণ দেহটাই জননে অংশগ্রহণ করে, তাই এটাকে আমরা বলছি হলোকার্পিক ছত্রাক, অর্থাৎ পুরা দেহটাই এদের জননে অংশগ্রহণ করে। এটা আমরা দেখতে পাই ইস্ট নামক ছত্রাকে, বৈজ্ঞানিক নাম স্যাকারোমাইসিস। আর অন্যান্য যে ছত্রাক অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম সহ অন্য যে ছত্রাকগুলা, সেগুলা এদের দেহের একটা অংশ শুধু প্রজননে অংশগ্রহণ করে, তাই এটাকে আমরা বলছি ইউকার্পিক। একটা তাহলে হলোকার্পিক, যেটা এককোষী ছত্রাক, এদের হলো হলোকার্পিক পুষ্টি। আর বহুকোষী ছত্রাক, এদের যে জনন পদ্ধতি সেটাকে বলা হয় ইউকার্পিক, অর্থাৎ দেহের একটা অংশ, সেই একটা অংশ এখান থেকে প্রজননে অংশগ্রহণ করে। আর হলোকার্পিক সন্তান পুরা দেহটাই যখন প্রজননে অংশগ্রহণ করবে তখন সেটাকে আমরা বলছি হলোকার্পিক ছত্রাক। আর বহুকোষী ছত্রাকগুলো দেহের একটা অংশ শুধু যখন প্রজননে অংশগ্রহণ করে, সেই কারণে এটাকে আমরা বলছি ইউকার্পিক ছত্রাক। তো ছত্রাকের যে জনন সেটি 3 ধরনের আমরা দেখতে পাই, অঙ্গজ, অজন এবং যৌন জনন। শুরুতে আমরা অঙ্গজ জনন নিয়ে কথা বলবো। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে খণ্ডায়ন, কুড়ি সৃষ্টি এবং দ্বিবিভাজন, 3টা পদ্ধতি। খণ্ডায়ন, এখানে খণ্ডায়নের ছবিটা, এটা ছত্রাকের মাইসিলিয়াম, এটা ছত্রাকের মাইসিলিয়াম বা এটাকে আমরা হাইফা বলছি। তাহলে এই জায়গায় যদি ভেঙে যায়, তাহলে এই অংশ আলাদা আলাদা করে আবার নতুন করে এরা বৃদ্ধি পাবে, এই অংশ নতুন করে বৃদ্ধি পাবে, এই অংশটাও নতুন করে 2 দিকে বৃদ্ধি পাবে। এটা যেহেতু ভেঙে হলো, তাই এটাকে নাম হলো খণ্ডায়ন। আরেকটা হলো কুড়ি সৃষ্টি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। ইস্টের ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট এককোষী ছত্রাক, এই ছত্রাকটির এখান থেকে কুড়ির মতো বের হয়, এভাবে বের হয়ে এইটা পরবর্তীতে আলাদা হয়ে যাবে এবং এইটা একটা ছত্রাক হয়ে যাবে, এইটা একটা ছত্রাক। তাহলে এই অংশটা এটা এইভাবে প্রথমে থাকে কুড়ির মতো, তারপরে এটা কী হবে, আলাদা হয়ে যাবে। তাহলে এইভাবে কুড়ি সৃষ্টির মাধ্যমে যেটা হয় সেটাকে আমরা বাডিং বলবো। এটা ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ইস্ট ছত্রাক যেটা স্যাকারোমাইসিস, সেই ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়। আর দ্বিবিভাজন এটা ইস্টের ক্ষেত্রে দেখা যায়, এটা ব্যাকটেরিয়াতেও আমরা দেখি যে এটা একটা ছত্রাক। ইস্টের ক্ষেত্রে এখানে দেখা যায় যে এই ছত্রাকটি এরকম দেহ দ্বিবিভাজন, অর্থাৎ 2টা ভাগ হয়ে যায়, হয়ে এরকমভাবে 2টা ছত্রাক হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলছি দ্বিবিভাজন। আর এটা হলো কুড়ি সৃষ্টি, এটা। তাহলে এটা 2, এটা 3। আর 1 নম্বরে যেটা বললাম সেটা হলো খণ্ডায়ন। এই খণ্ডায়ন অর্থাৎ ভেঙে যেটা হলো সেটাকে আমরা বলছি খণ্ডায়ন। এটা গেল অঙ্গজ জনন। এরপরে আমরা দেখব অযৌন জনন, যেটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ 2টা গ্যামেটের মিলন ছাড়াই যে জননটা হয় সেটাকে আমরা অযৌন প্রজনন বলা হয়। এটা 3 ভাবে হতে পারে, 4 ভাবে হতে পারে। একটা হলো স্পোরানজিওস্পোর। এই স্পোরানজিওস্পোর অর্থাৎ একটা আবরণের মধ্যে যখন হবে তখন সেটাকে আমরা বলবো স্পোরানজিওস্পোর। সেটা জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর 2 ভাগে ভাগ করছে। তারপরে কনিডিয়াম, অয়েডিয়া, ক্ল্যামাইডোস্পোর। তাহলে স্পোরানজিওস্পোর অর্থাৎ এককোষী ছত্রাক বা বহুকোষী ছত্রাক হতে পারে। এই ছত্রাকের দেহের একটা অংশ উপরের দিকে উঠে আসলো, উঠে এসে এটা জননাঙ্গ হিসেবে কাজ করলো। এর ভিতরে স্পোর তৈরি হয়, এভাবে হয়ে এটা যখন ভেঙে যায় তখন এগুলো বাহিরে বের হয়ে আসে।
তাহলে এটা যদি ফ্লাজেলা থাকে এর ভিতরে এরকম বাহিরে বের হয়ে আসে, এটাকে আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর। আর এই ছত্রাকটাই এরকম যদি হয়, দেখা যায় যে এরকম একটা ছত্রাক, এর মধ্যে যে ফ্লাজেলাগুলো হলো এইটা এরকমভাবে এটা যে অর্থাৎ এটা যখন ফ্লাজেলা থাকবে তখন এটাকে আমরা বলছি জুস্পোর। জুস্পোর আর অ্যাপ্লানোস্পোরের মধ্যে পার্থক্য, যখন ফ্লাজেলা থাকবে না তখন সেটাকে আমরা বলছি অ্যাপ্লানো। অ্যাপ্লানো মানে অচল, আর যখন ফ্লাজেলা থাকবে তখন সেটাকে আমরা বলছি জুস্পোর। আর কনিডিয়াম এটা পেনিসিলিয়াম বা অ্যাসপারজিলাসের ক্ষেত্রে এটা আমরা দেখি যে এই ছত্রাকটি থেকে এভাবে কনিডিয়া সৃষ্টি হয়। এভাবে কনিডিয়া সৃষ্টি হয়, অর্থাৎ এটা একটা আবরণের ভিতরে হয়েছে, আর এটা কিন্তু আবরণের বাহিরে। এটা বয়স্ক যেটা ম্যাচিওর কনিডিয়া সেটা এভাবে বাতাসে ছড়িয়ে পড়ে, তাহলে এটা কোনো আবরণের মধ্যে হয়নি, তাই এটাকে আমরা বলছি কনিডিয়া। আর যদি কখনো আবরণের মধ্যে হয় সেটাকে আমরা বলি স্পোর। যদি এটা ফ্লাজেলা থাকে তাহলে জুস্পোর, আর ফ্লাজেলা যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। আর কনিডিয়া কোনটা? এটা হলো কনিডিয়া। এটা হলো কি? কনিডিয়া। এটা কনিডিয়া। কনিডিয়া এবং স্পোরের মধ্যে কি পার্থক্য? যদি কনিডিয়া কোনো আবরণের ভিতর হবে না, এটা বাহ্যিকভাবে হবে, এবং সেটা এভাবে বয়োজ্যেষ্ঠ যে স্পোরটা সেটা অংশটা সেটা সবার উপরে থাকবে, এটা বাতাসে ছুটে যায়। আর স্পোর হবে কখন? যখন আবরণের মধ্যে হবে। এরকম আবরণের মধ্যে হলো, যদি ফ্লাজেলা না থাকে অ্যাপ্লানোস্পোর, আর যদি ফ্লাজেলা থাকে তাহলে সেটাকে আমরা বলবো জুস্পোর। তাহলে সেই ক্ষেত্রে এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে এই পেনিসিলিয়াম যে ছত্রাকটি সেটা থেকে এভাবে কনিডিয়া তৈরি হচ্ছে, এবং সেই কনিডিয়াটা বাতাসে ভেসে বেড়ায়, এবং যদি কোনো পোষক উদ্ভিদে বা কোনো ফলমূলের উপর পড়ে সেখানে অঙ্কুরিত হয়ে সেখান থেকে আবার নতুন করে এরা অঙ্কুরিত হয়। এটা বাতাসে গিয়ে কোথাও পড়ে এটা নতুন করে এভাবে অঙ্কুরিত হয়ে এটা মাইসেলিয়াম তৈরি করে। এভাবে পড়ে এটা অঙ্কুরিত হয়ে এটা মাইসেলিয়াম তৈরি করবে। এটা হলো কনিডিয়া। আর অ্যাপ্লানোস্পোর, জুস্পোর এটা আবরণের মধ্যে তৈরি হবে। এই দুইটার পার্থক্য। এরপরে ক্ল্যামাইডোস্পোর, এটা অঙ্গজনের আরেকটি পদ্ধতি। চিত্রে দেখতে পাচ্ছি যে যখন পরিবেশে ছত্রাক অবস্থান করে তখন এর দেহে যখন খাদ্যের অপ্রতুলতা দেখা যায় তখন এর জায়গাগুলো এগুলো একটু মোটা হয়ে এরকম ক্ল্যামাইডোস্পোর, এটা আরেক ধরনের। তাহলে এইটা যখন পরিবেশে প্রতিকূলতা থাকে তখন এই ছত্রাকের কিছু দেহের অংশটা এভাবে পরিবর্তিত হয়, পুরু হয়, এবং সেখানে নিউক্লিয়াসটি চারিদিকে পুরুত্ব হয়ে একটা আকৃতি ধারণ করে। এটা রেস্টিং স্পোরও বলা হয়, এটাকে ক্ল্যামাইডোস্পোরা বলা হয়। তাছাড়াও আছে ওয়াইডিয়া, অর্থাৎ কখনো কখনো মাইসিলিয়ামগুলো থাকতে এভাবে মাথার দিকে মাইসিলিয়ামগুলো ভেঙে গিয়ে এগুলা স্পোরের মতো কাজ করে, এটাকে বলা হয় ওয়াইডিয়া। এগুলা সবই হলো অযৌন জনন। এখন যেগুলো বলা হলো সবগুলোই অযৌন জনন। এটা অযৌন জননের আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে জুস্পোর, অযৌন স্পোর যেটা আমরা বলছি, অ্যাপ্লানোস্পোর, কনিডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাজেলা সহকারে এই স্যাপ্রোলিগনিয়া এই ছত্রাকটি দেহের একটা অংশ, এটা ইউকার্পিক ছত্রাক, সেখান থেকে একটা অংশ থেকে
স্পোর উৎপন্ন হয়েছে, এটার সাথে ফ্লাজেলা আছে বলে এটাকে আমরা বলছি জুস্পোর। আর ফ্লাজেলা না থাকলে সেটাকে আমরা বলছি অ্যাপ্লানোস্পোর। এটা দেখতে পাচ্ছি যে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ছত্রাকের মাইসিলিয়ামটা বাইরে বের হয়ে আসছে এবং সেখান থেকে স্পোর বা কনিডিয়া তৈরি হয়েছে। এরপরে যৌন জনন, সেটা আমরা দেখব যে যৌন জনন হতে গেলে 3টা ঘটনা ঘটতে পারে ছত্রাকের যৌন জনন। যৌন জনন হলে 3টা ঘটনা, একটা হলো প্লাজমোগ্যামি, 2 নম্বর হলো ক্যারিওগ্যামি, 3 নম্বর হলো মিওসিস। প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। যৌন জনন হতে গেলে এই 3টি ধাপ সংগঠিত হতে হবে এবং যৌন জনন 3টা প্রক্রিয়াই হয়। সেই 3টা প্রক্রিয়া, এটা হলো যৌন জনন হতে গেলে 3টা ধাপ। এই 3টি ধাপ কিন্তু অবশ্যই পর্যায়ক্রমে হতে হবে। আর যৌন জনন 3 ধরনের হয়, 3 ধরনের যৌন জনন 3 ধরনের হতে হবে, 3 ধরনের। একটা হলো আইসোগ্যামি, 2 নম্বর হলো অ্যানাইসোগ্যামি, 3 নম্বর হলো উগ্যামি। আইসোগ্যামি অর্থাৎ 2 ধরনের গ্যামেট যখন হবে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি 2টা জনন কোষ যখন হবে, অ্যানথেরিডিয়া বা আর্কিগোনিয়া, এই 2টা জনন কোষ যখন একই আকৃতির হবে, একই আকৃতির, এটা বড় হলে হবে না, একই আকৃতির যখন হবে, আইসো মানে একই আকৃতির, আইসো, তাহলে একই আকৃতির 2টা জনন কোষ বা গ্যামেটের যখন মিলন হবে তখন আমরা সেটাকে বলবো আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি অর্থাৎ একটি গ্যামেট বড় এবং আরেকটি একটু বড় হবে। অ্যানাইসো মানে যেটা একই না, সমান না, তাহলে এটা হলো অ্যানাইসোগ্যামি। 2টা গ্যামেটের যখন মিলন হবে তখন সেটাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। এবং উগামিটা হলো যখন শুক্রাণুটা সচল আর ডিম্বাণু যেটা থাকবে সেই ডিম্বাণুটা কিন্তু বড়, বৃহৎ হবে এবং নিশ্চল। এটা ডিম্বাণু, এটা হলো শুক্রাণু। শুক্রাণুটা সচল, এটা সচল হবে আর এইটা হবে নিশ্চল। তাহলে আইসোগ্যামি হলো, আইসো মানে একই, 2টা একই আকৃতির গ্যামেটের যখন মিলন হবে তখন আমরা সেটাকে বলবো আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি অর্থাৎ একটি বড় এবং একটি ছোট, 2টা একই না, এটাকে আমরা দেখতে পাচ্ছি অ্যানাইসোগ্যামি। এবং উগামি যেটা, সেটা হলো 2টা তো অবশ্যই হবে গ্যামেট, শুক্রাণুটা সচল হবে আর ডিম্বাণুটা হবে নিশ্চল। এই ডিম্বাণুটা গিয়ে এর সাথে এখানে মিলিত হবে, তাহলে এটাকে আমরা বলছি উগামি। আর যৌন জনন হতে গেলে 3টে ঘটনা ঘটতে হবে, একটা হলো প্লাজমোগ্যামি, একটা ক্যারিওগ্যামি এবং একটা মিওসিস। তাহলে এই প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস সেটা আমরা দেখব যে প্লাজমোগ্যামি অর্থাৎ 2টা গ্যামেট এরকম পাশাপাশি আসলো, এরা পরস্পরের সাথে মিলিত হবে, এবং এদের কোষ প্রাচীরটা, এদের ক্লোজ প্রাচীর প্লাজমোগ্যামি, গ্যামেট মানে মিলিত হওয়া, তাহলে এখানে গ্যামি মানে মিলিত হওয়া। তাহলে 2টা গ্যামেট আসবে এবং 2টার যে প্রাচীর ছিল এই প্রাচীরটা গলে যাবে। এই প্রাচীরটা যখন গলে যাবে তখন সেটাকে আমরা বলছি প্লাজমোগ্যামি। গ্যামি মানে মিলিত হওয়া, প্লাজমোগ্যামি। আর ক্যারিওগ্যামি অর্থাৎ এই চিত্রটাটি আমরা যদি এভাবে দেখি যে 2টা এরকমভাবে নিউক্লিয়াস পাশাপাশি আসছে, এইটা নিউক্লিয়াস, এটা 2টা 2 জায়গায় আছে, এটা 2 জায়গায় আছে। এখন এইটা গিয়ে এর সাথে মিলিত হবে, অর্থাৎ n প্লাস n আমরা এটা বলতে পারি। আর এখানে তো n এখানে একটা আছে, এখানে একটা আছে, 2টা শুধু না সাইটোপ্লাজম মিলিত হয়েছে। আর ক্যারিওগ্যামি যেটা, এই ক্যারিওগ্যামিতে যেটা আমরা দেখছি যে ক্যারিওগ্যামিতে যে 2টা নিউক্লিয়াস পরস্পরের সাথে মিলিত হবে, এটাকে আমরা n প্লাস n বলি ক্যারিওগ্যামি। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, গ্রিক ক্যারিয়ন, এটা মানে হলো নিউক্লিয়াস। আর গ্যামি
মানে মিলিত হওয়া, তাহলে দুইটা নিউক্লিয়াস একীভূত হলো n+n যখন হবে তখন সেটাকে আমরা বলছি ক্যারিওগ্যামি। এবং ফাইনালি হলো মিওসিস। তাহলে মিওসিসে যে দেখা যাবে যে n+n মিলে এটা হয়ে গেল 2n, এখানে কিন্তু n+n বলেছি, আর এখানে গিয়ে দুইটা নিউক্লিয়াস একীভূত হয়ে গেছে, এটাকে আমরা বলছি মিওসিস। যখন হবে তখন এই ক্যারিওগ্যামির পরে এটা মিওসিস হবে, হয়ে এটা এরকমভাবে প্লাজমোগ্যামিকে এটা আমরা n+n বলছি, সরি এটাকে আমরা বলছি 2n। আর যখন মিওসিস হবে তখন এইটা থেকে হবে কি 4টা কোষ তৈরি হবে, হ্যাপ্লয়েড। এগুলো কিন্তু সবই হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। তাহলে এটা মিওসিসে গিয়ে যখন ক্যারিওগ্যামি হয়ে গেল, হওয়ার পরে এখানে এসে এটা মিওসিস 1 এবং মিওসিস 2, মিওসিস 1 এবং মিওসিস 2, মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাধ্যমে এখানে একটা কোষ 2n থেকে, এই 2n থেকে এরকম হ্যাপ্লয়েড 4টা কোষ তৈরি হবে, 4টা কোষ হবে, 4টা এরকম কোষ হবে হ্যাপ্লয়েড। পরবর্তীতে এইগুলা বাহিরে সব বের হয়ে আসবে এবং এগুলা হ্যাপ্লয়েড কোষ, সবই হ্যাপ্লয়েড কোষ। এগুলো আবার পরবর্তীতে অঙ্কুরোদ্গম হয়ে নতুন করে আবার মাইসেলিয়াম হাইফা তৈরি হবে। এটা অঙ্কুরোদ্গম হয়ে নতুন করে এবার মাইসেলিয়াম এবং হাইফা তৈরি হবে। তাহলে যৌন জনন হতে গেলে 3টা ধাপ হতে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস। তাহলে প্লাজমোগ্যামিতে প্লাজমা 2টা কোষ পরস্পরের সাথে আসবে এবং 2টার প্রাচীর গলে যাবে, এটা n+n আমরা বলছি। আর যখন 2টা নিউক্লিয়াস একীভূত হবে তখন আমরা ক্যারিওগ্যামি বলছি, অর্থাৎ 2n। আর মিওসিস যখন হবে তখন এই 2nটা ভেঙে 4টা কোষ তৈরি হবে হ্যাপ্লয়েড। এগুলো সবগুলাই কিন্তু হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হবে এবং এই 4টি কোষ হ্যাপ্লয়েড হবে এবং মিওসিসের মাধ্যমে ছত্রাক বা যে কোষটা সেটা আগের অবস্থায় ফিরে আসবে। এটা যৌন জনন উদ্ভিদ প্রাণী যেখানেই হোক এই 3টা ধাপ হতে হবে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস, এই 3টি ধাপ হতে হবে। আর আমরা যৌন জননের 3টা প্রকারভেদ দেখলাম, সেটা হলো যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগামি। তাহলে এটা হলো যৌন জননের ধাপগুলা এবং এরিয়াগুলো। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগামি। এটা যে ছত্রাকটা ছিল পাউরুটি, সেই ছত্রাকে মিউকন নামক যে ছত্রাকটি বসবাস করে সেখানে আমরা যৌন জনন দেখতে পাচ্ছি, অর্থাৎ 2টা জননাঙ্গ তৈরি হয়েছে। এই 2টা জননাঙ্গ পরস্পর মিলিত হয়েছে এবং 2টার প্রাচীর যখন গলে যাবে, 2টা নিউক্লিয়াস পাশাপাশি আসবে, তখন আমরা সেটাকে বলবো প্লাজমোগ্যামি। এবার ক্যারিওগ্যামি, 2টা নিউক্লিয়াস একীভূত হয়ে যাবে, 2n হবে, তখন সেটাকে আমরা বলবো ক্যারিওগ্যামি। এবং ক্যারিওগ্যামি হওয়ার পরে মিওসিস, অর্থাৎ সেখানে মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে, সেটাকে আমরা বলছি হলো মিওসিস এবং হ্যাপ্লয়েড স্পোর। পরবর্তীতে সেটা আবার অঙ্কুরিত হবে, হয়ে আবার নতুন করে ছত্রাক তৈরি হবে। এই মোটামুটি আমাদের যৌন জনন আজকে। এরপরে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাক যেটা আমরা জানি এ কিছু উপকারও করে, কিছু ক্ষতিও করে, সেই উপকার এবং ক্ষতিগুলো আমরা জানব। তাহলে আমরা ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার করি, যেটা আমরা জানি যে মাশরুম আমরা খাই, এটা একটা উপাদেয় খাবার। বাঁধাকপিতে যে পরিমাণ ভিটামিন আছে, এই পরিমাণ ভিটামিন এখানে আছে। এটা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীর জন্য এটা ভালো, এটা আঁশ আছে, আঁশ জাতীয় খাবার আছে এবং উচ্চ রক্তচাপের একটা ভালো ওষুধ। এটা খেলে পরে আমাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীরা বেশ থাকবে এবং কোলেস্টেরল এখানে অনেক কম, কোলেস্টেরলটা কমায়। এবং খাদ্য হিসাবে মাশরুম উন্নত দেশে ব্যাপকভাবে ব্যবহার করে, আমাদের দেশেও কম ব্যবহার হয়। এটা কনফেকশনারিতে শুকনো অবস্থায় বিক্রি করে, অনেকে বাসায় চাষ করে কুটির শিল্পের মতো। ঢাকার মানিকগঞ্জে প্রথম এটা ব্যবসায়িক বা বাণিজ্যিকভাবে চাষ হয়, দেশের সব এলাকায় এটা পাওয়া যায় বা কনফেকশনারিতে। এটা আমাদের উপকারী একটা ছত্রাক, মাশরুম খাদ্য হিসাবে এটা খাওয়া যায়। এরপরে ওষুধ তৈরিতে ছত্রাকের কথা আগেই বলেছি প্রথম দিকে, যে পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের যে আজকে উন্নত হয়েছে, যে অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের পর, অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের আগে মানুষ কোনো জায়গায় ইনফেকশন হলে বা কোনো অপারেশন করলে কেটে গেলে মানুষ মারা যেত, কিন্তু এই অ্যান্টিবায়োটিক যেদিন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করলো, তারপর থেকে মানুষের দেহের মধ্যে রেজিস্ট্যান্স, জীবাণুকে পরাভূত করা যে ক্ষমতাটা, এখন যেমন আমাদের যে ভাইরাসটার কারণে আমরা কোভিড-19 সারা পৃথিবী পর্যদস্ত হয়ে যাচ্ছে, তো হয়তো অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের বা টিকা বা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। এরকম অ্যান্টিবায়োটিক যখন আবিষ্কার হয় তখন একটা
চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক বা বিপ্লব সাধন হয়। তাহলে এই ওষুধ তৈরি হয়। ক্ল্যাভিসেপস পারফুরিয়া একটা ছত্রাক আছে, সেটা থেকে আর্গট একটা ওষুধ তৈরি হয়, যেটা গর্ভবতী মহিলাদের যখন বাচ্চা প্রসব হয় তখন প্রসব পরবর্তী জরায়ু সংকোচন এবং রক্তস্রাব বন্ধ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয় আর্গট। ক্ল্যাভিসেপস পারফুরিয়া এই ছত্রাকটি থেকে এই ওষুধ তৈরি হয়। তাছাড়া আরও ওষুধ অনেক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এরপরে হরমোন, আমরা চিত্রে দেখছি জিব্বারিলা ফুজিকুরাই, এই ছত্রাকটি ধান গাছের একটা রোগ সৃষ্টি করে। ধান গাছে জিব্বারিলা ফুজিকুরাই, এটা একটা হরমোন তৈরি হয়। জিব্বারিলা ফুজিকুরাই এই ছত্রাকটি থেকে একটা হরমোন তৈরি হয়, এটা ধান গাছের একটি রোগ সৃষ্টি করে। এই রোগটি হলে ধান গাছগুলো অনেক লম্বা হয়ে যায় এবং সেখান থেকে জিব্বারিলিন একটা হরমোন তৈরি করা সম্ভব হয়েছে। তারপরে জৈব অ্যাসিড এবং উৎসেচক, আমরা জানি যে স্যাকারোমাইসিস সেরিভাইসিস ইস্ট যেটাকে আমরা বলা হয়, সেখান থেকে উৎসেচক ইনভার্টেজ, ডায়াস্টেজ বা জাইমেজ, এই উৎসেচকগুলা যেটা আমরা এনজাইম বলি সেটা তৈরি করা সম্ভব হয়েছে। এবং অ্যাসপারজিলাস থেকে সাইট্রিক অ্যাসিড, গ্লুকোমিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এই অ্যাসিডগুলা তৈরি করা সম্ভব হয়েছে অ্যাসপারজিলার যে ছত্রাকটি সেটির বিভিন্ন প্রজাতি থেকে। মৌলিক গবেষণা, অর্থাৎ গবেষণাগারে আমরা জানি যে গবেষণায় বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ ব্যবহার হয়। এই স্যাকারোমাইসিস বা ইস্ট এই ছত্রাকটির ক্রোমোজোম সংখ্যা 8টি এবং এটি খুব সহজে এটা রেজাল্ট পাওয়া যায় বলে জেনেটিক্সের বিভিন্ন গবেষণার জন্য এই স্যাকারোমাইসিস সেরিভাইসি বা নিউরোস্পোরা ক্রাসা এই ছত্রাকটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। নিউরোস্পোরা ক্রাসা জেনেটিক ইঞ্জিনিয়ারে এই ছত্রাকটি গবেষণার জন্য ব্যবহার হয়। তাছাড়া স্যাকারোমাইসিসও ব্যবহার হয়। এবং শিল্পদ্রব্য উৎপাদন যেটা আমরা বলি, এখান থেকে অ্যালকোহল বা মদ, যেটা অ্যালকোহল খুব অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয় অ্যালকোহল, যেটা রেকটিফাইড স্পিরিট বলি, বা আমরা আজকে যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, এই হ্যান্ড স্যানিটাইজারের যে মূল উপাদান অ্যালকোহল, 70% বা তার উপর 80% অ্যালকোহল লাগে। এই অ্যালকোহলটা কিন্তু তৈরি হয় এই ইস্ট থেকে, বা যেটা স্যাকারোমাইসিস সেরিভাইসি চিটাগুড় থেকে বা খেজুরের রস থেকে, তালের রস থেকে প্রসেসিং করে তৈরি হয়। তাছাড়া যে মদগুলো তৈরি হয় বা বিদেশে যে দামি মদগুলো আঙ্গুর থেকে তৈরি হয়, বিয়ার বা হুইস্কি, এই দামি ব্র্যান্ডের যে মদগুলো সেগুলোও কিন্তু এইটা তৈরি হয় ফলের রস থেকে। কিন্তু তৈরি করার জন্য যে ভূমিকা রাখে সেই ছত্রাক কিন্তু সেটাতে ভূমিকা রাখে, এবং সেই ছত্রাকটির নাম হলো স্যাকারোমাইসিস সেরিভাইসি সহ আরও কিছু ছত্রাক আছে ব্যাকটেরিয়া থেকে আমরা এটা মদ তৈরি করা হয়, এটাতে ভূমিকা রাখে। এর কিছু ক্ষতিকর প্রভাবও আছে। এই ছত্রাকগুলা প্রভাবে কিছু ক্ষতি হয়, যেমন খাদ্যদ্রব্য পচে যায়। অর্থাৎ বাজার থেকে আমরা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি যেগুলো কিনে নিয়ে আসি, বাসায় নিয়ে এসে রাখার পর 1-2 দিন পরেই দেখা যায় সেগুলো পচে যাচ্ছে। এটার একটা অন্যতম কারণ, কলা নিয়ে আসে আমরা রাখলাম, দেখা যায় এই ছত্রাকটি পচে যাচ্ছে, মানে কারণে কলাটা পচে যাচ্ছে। আপেল বা আঙ্গুর বা কমলা দেখা যায় দোকান থেকে নিয়ে আসে বাসায় রাখলে পচে যাচ্ছে। তাহলে এটার একটা অন্যতম কারণ হলো ছত্রাক। এটা বাতাসেই ঘুরে বেড়ায়, বাতাসেই থাকে। এই স্পোর বা কনিডাগুলো যখন ওই ফলমূল বা শাকসবজির ওপর পড়ে তখন সেখানে পচন ওরা অঙ্কুরিত হয়ে সেখান থেকে খাদ্য শোষণ করে। আমরা যেটা বলছিলাম যে হস্টোরিয়া, এই হস্টোরিয়া দিয়ে ইনফেকশন পেগ তৈরি করে, সেখান থেকে এরা এনজাইম দিয়ে ওই কোষগুলোকে মেরে ফেলে এবং সেখান থেকে ওরা খাদ্য শোষণ করে বলে খাদ্যদ্রব্য পচে যায়, ক্ষয় হয়ে যায়। তারপর উদ্ভিদের রোগ সৃষ্টি, যেটা আমরা বলেছিলাম যে উদ্ভিদের প্রায় 300 ধরনের রোগ সৃষ্টি করে। এর মধ্যে ইতিহাস বিখ্যাত একটি রোগ আছে, সেটা হলো লেড ব্লাইট অফ পটেটো, যেটা আয়ারল্যান্ডে হয়েছিল। আয়ারল্যান্ডের প্রধান ফসল হলো আলু। তাহলে সেই আলুর একটা রোগ হয়েছিল, সেটাকে আমরা বলছি লেড ব্লাইট অফ পটেটো। এটা ফাইটোপথরা ইনফেস্টান্স এইটার জন্য এই ছত্রাকটা দায়ী। এই ছত্রাকটির নাম হলো ফাইটোপথরা ইনফেস্টান্স। লেড ব্লাইট অফ পটেটো, লেড ব্লাইট অফ পটেটো, লেড ব্লাইট অফ পটেটো। এটার জন্য যে ছত্রাকটা দায়ী কজাল অর্গানিজম ফাইটোপথরা ইনফেস্টান্স। এই ছত্রাকটির জন্য আয়ারল্যান্ডের যে প্রধান ফসল ছিল আলু, 1843 সালে
সেই ফসলটা তাদের পুরা দেশের সব ফসল মহামারী হয়ে কয়েকদিনের মধ্যে মরে যায় এবং সেখানে 5 লক্ষ লোক এই দুর্ভিক্ষর সৃষ্টি হয় এবং 5 লক্ষ লোক মারা যায় আর 5 লক্ষ লোক দেশ ত্যাগ করতে বাধ্য হয়। তাহলে একটা ছত্রাক কিন্তু একটা দেশে দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে। আমাদের বাংলাদেশে 76-এর মন্বন্তর, যেটা 1943 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ধানের বাদামি দাগ রোগের জন্য, এটা অনেক সময় দেখা যায় খাদ্যাভ্যাস পরিবর্তন করে ফেলে। শ্রীলঙ্কায় আগে কফি চাষ করতো, কিন্তু শ্রীলঙ্কায় একটা ছত্রাক ঘটিত রোগ হলো, সেটার কারণে কফি গাছ সব মারা গেল। এখন তারা কফির গাছ সব তুলে ফেলে পরে চা চাষ করলো এবং সেখানে চা খাওয়া তারা শুরু করলো, অর্থাৎ খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিতে পারে। তাহলে 1843 সালে যে আয়ারল্যান্ডের দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে 5 লক্ষ লোক মারা গেছে, সেটা কিন্তু একটা ছত্রাক দায়ী। সেই ছত্রাকটির নাম হলো ফাইটোপথরা ইনফেস্টান্স। প্রাণীদের রোগ সৃষ্টি করে, এরা প্রাণীদের অনেক সময় রোগ সৃষ্টি করে। আমরা জানি মাছের রোগ, স্যাপ্রোলিগনিয়া একটা ছত্রাক আছে যেটা মাছের রোগ সৃষ্টি করে, সেটির নাম হলো মাছের রোগ সৃষ্টি করে, সেটার নাম হলো মাছের রোগ স্যাপ্রোলিগনিয়া। এই স্যাপ্রোলিগনিয়া এই ছত্রাকটি মাছের হলে পরে মাছের পচন ধরে এবং মাছ মারা যায়, মাছের লেজের দিকে পচন ধরে এবং মাছ মারা যায় আর কি। মানুষের রোগের ক্ষেত্রে আমরা শুরুতেই স্লাইডে দেখাইছি যে মানুষের যে দাঁত রোগ হয়, এই দাঁত রোগের কিন্তু অন্যতম কারণ হলো ট্রাইকোফাইটন, একটা ছত্রাক, যেটা তোমাদের সিলেবাসেও আছে। পরে মানুষের মাথায় যে চুল পড়ে যায়, টাক পড়ে, এটা বংশগত কারণে হতে পারে, পরিবেশগত কিছুটা দায়ী, এবং মাথার যে খুশকি আমরা বলি ড্যান্ড্রাফ, এই খুশকি কিন্তু এই ছত্রাক চুলের গোড়ায় বাসা বাঁধে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে এই চুলের গোড়াটা নরম করে ফেলে, চুলটা কিন্তু উঠে যায়, মানুষের রোগ সৃষ্টি করে। অ্যাসপারজিলোসিস, ফুসফুসের অ্যাসপারজিলোসিস একটা ফুসফুসের শ্বাসের মাধ্যমে গিয়ে ফুসফুসের রোগ সৃষ্টি করতে পারে, মানুষের অ্যাসপারজিলোসিস রোগ। তাছাড়া নখের আমরা দেখলাম যে মানুষের নখগুলো নষ্ট হয়ে যায়, পায়ে পাকুই লাগে, যেটা বা চুলকা যারা জুতা পরে থাকে, মানে অনেক ধরনের ছত্রাক ঘটিত রোগ মানুষের এরকম স্কিনের রোগগুলো তৈরি করে এই ছত্রাক। কাঠের পচন ও ক্ষয়, কাঠ আমরা দেখি যে সমিলে রেখে দিলে বা বাসায় রেখে দিলে এই কাঠের উপরে এক ধরনের ছত্রাক জন্মায়। এই ছত্রাকগুলা পুষ্টি গ্রহণ করে কাঠ থেকে এবং কাঠগুলা বাহিরেরটা ধীরে ধীরে ঝুরঝুরে হয়ে যায়। দীর্ঘদিন রাখলে কাঠগুলা পচন এবং ক্ষয় করে ফেলে, বাহির থেকে এই কাঠগুলা ক্ষয় করে ফেলে একদম। এরপরে আমরা আরেকটি ছত্রাক নিয়ে আলোচনা করব, সেটি হলো অ্যাগারিকাস। আর এর আগে আরেকটা কথা বলার দরকার আছে, যে ছত্রাকগুলা আমরা দেখলাম এইটার হলো ক্ষতিকর প্রভাব আর একটা হলো উপকারিতা। আর এই যে ছত্রাকটা নতুন আমরা যেটা জানছি সেটা হলো অ্যাগারিকাস, এটা তোমাদের সিলেবাসে আছে। এটাকে আমরা মাশরুম বলি, যেটা মাংসের অংশ, উপরের অংশটা খাওয়া হয়। এবং এটা যদি আমরা সিস্টেমিক পজিশন দেখি তাহলে এটা দেখব যে ডিভিশন এটা ব্যাসিডিওমাইকোটা এবং ক্লাস হলো ব্যাসিডিওমাইসিটিস, অর্ডার অ্যাগারিকালিস, জেনাস অ্যাগারিকাস এবং স্পিসিস হলো অ্যাগারিকাস বা স্পোরাস। এই ছত্রাকটি সাধারণত হিউমাস সমৃদ্ধ, জৈব সমৃদ্ধ খড়ের গাদায় এগুলোতে এরা জন্মায় মৃতজীবী হিসাবে। ছবিতে কালারিং ছবি দেখতে পাচ্ছি। এবং এরা জন্মানোর সময় গোল হয়ে জন্মায়। এই গোল হয়ে জন্মানোর কারণে এটাকে পরিচক্র বলা হয় বা ফেয়ারি রিং বলা হয়। এখানে একটা কাল্পনিক ছবি দেওয়া হয়েছে যে পুরীরা সাধারণত ধারণা করা হয় যে তারা এরকম গোলাকার হয়ে অবস্থান করে পরস্পরের সাথে। তো এই অ্যাগারিকাস এই ছত্রাকটি যখন যেখানে জন্মায় দেখা যায় একটা গোল, ছেলেরা যখন দল বেঁধে খেলে একজন আরেকজনের সাথে ধরাধরি করে, ছোট বাচ্চারা এরকম করে ওরা খেলে, পরীদের সাথে এটা মিল আছে বলে এই চক্রটাকে ফেয়ারি রিং বলে। এর দৈহিক গঠন যদি আমরা দেখি তাহলে অ্যাগারিকাসটা এটা মাটির নিচের যে অংশ থাকে সেটাকে আমরা মাইসিলিয়াম বলি। এরা পুষ্টি গ্রহণ করে মাটি থেকে এবং প্রাইমারি মাইসিলিয়াম বলা হয়। এবং প্রাইমারি মাইসিলিয়ামগুলো দুইটা একত্রিত হয়ে সেকেন্ডারি মাইসিলিয়াম তৈরি করে এবং মাটির দিকে এরা জড়াজড়ি করে অবস্থান করে, এটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। সেখান থেকে এই অল্প একটা অংশ দেখা যায় ছাতার মতো বা একটা বল্টুর মতো একটা অংশ, সাদা অংশ উপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, সেটা উপরের দিকে ধীরে ধীরে বাড়তে থাকে। এটা আমরা দেখছি যে মাটির উপরের অংশ, এই মাটির উপরের অংশটা উপরের দিকে উঠে আসে। তাহলে নিচের দিকে থাকে মাইসিলিয়াম আর উপরের দিকে যে অংশটা থাকে সেটা সাদা একটা ডাঁট থাকে, উপরে ছাতার মতো অংশ থাকে। এটাকে আমরা ব্যাসিডিও কার্ভ বা ফুড বডি বলা হয়। তাহলে নিচের দিকে থাকে অঙ্গজ মাইসিলিয়াম আর উপরের দিকে যে অংশটা মাটির উপরে থাকে সেটাকে আমরা বলছি ফ্রুট বডি। তাহলে ফ্রুট বডির মধ্যে তিনটা অংশ থাকে, এটা অনেকটা ছাতার মতো অংশ। অ্যাগারিকাসটা আমরা একটু দেখে নিই।
তাহলে এটা মাটির নিচে এর মাইসেলিয়ামগুলো এভাবে থাকে, এখান থেকে এভাবে একটা অংশ বের হয়, হয়ে এই অংশটাই পরবর্তীতে এভাবে উঠে আসে। তাহলে এইটাকে বলা হয় স্টাইপ, আর এইটাকে বলা হয় পাইলিয়াস। আর এইখানে কলারের মতো একটা থাকে, এটাকে বলা হয় অ্যানুলাস। এটা গ্রহণ করে। আর পুরাটা এই মাটির উপরের যে অংশটা, এইটাকে বলা হয় ফ্রুট বডি। ব্যাসিডিও কার্প অনেক সময় বলা হয়। তাহলে ছাতার মতো যে অংশটা সেটাকে আমরা বলছি উপরের অংশ, এটাকে ফ্রুট বডি বলছে, পিলিয়াস বলছে। আর এর নিচের দিকে এরকম মাছের যে ফুলকা থাকে, সেই ফুলকার মতো যে অংশটা এর নিচের দিকে থাকে, সেইটাকে আমরা গিলস বলছি। এই গিলসের এখানেই এই অংশটা যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এটা এরকম দেখব যে এখান থেকে এরকমভাবে 4টা করে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। এটাকে ব্যাসিডিওস্পোর বলা হয়। তাহলে এই অংশে এখানে স্পোর তৈরি হয়, ব্যাসিডিওস্পোর, এটাকে বলা হয় গিলস বলছে এটা। তাহলে এই গিলস থেকে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। তাহলে উপরের যে অংশটা আমরা সেটা পেলাম, সেটা হলো নিচে অংশ মাইসিলিয়াম, উপরে ফুট বডি, সেটাকে 3টা অংশ দণ্ডের মতো যেটা, সেটাকে আমরা বলছি পাইলিয়াস। উপরের অংশটাকে বলছি স্টাইপ, নিচে যে ডাঁটের মতো সেটাকে স্টাইপ বলছি। উপরে ছাতার মতো যে অংশটা সেটা পাইলিয়াস, এবং ছাতার যে আমরা খিলটা আটকাই যেখানে, সেটাকে আমরা বলছি অ্যানুলাস। এটা আর একটু ভালো করে দেখা যাবে যে মাটির নিচে মাইসিলিয়ামগুলো থাকে, এবং এখানে একটা প্রশ্ন আসে যে মাইসিলিয়ামগুলো যখন মাটির নিচে থাকে তখন এইটা মাটির নিচের যে অংশটা থাকে সেইটা, এই মাইসিলিয়ামগুলো যখন থাকে, এই মাইসিলিয়ামগুলো একত্রে এইভাবে পাকানো দড়ির মতো থাকে, তখন এটাকে বলে রাইজোমর্ফ বলা হয় এটাকে। আর উপরে স্টাইপ, তারপরে উপরেরটা হলো পাইলিয়াস, ল্যামিনি বা গিলস বলছে এটা যদি আমরা গিলসের একটা সেকশন করি, তাহলে আমরা এইভাবে 3টা অংশ দেখতে পাবো, হাইমেনিয়াম, সাব হাইমেনিয়াম এবং ট্রমা। কেন্দ্রীয় অংশটাকে আমরা ট্রমা বলছি, আর এই ট্রমা যে অংশটা সেটা কেন্দ্রে থাকে, এবং হাইমেনিয়াম যে অংশটা, সেখান থেকে স্পোর তৈরি হয়, ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিয়াম বলা হয়, এবং স্টেরিগমা থাকে ব্যাসিডিওস্পোর, যেটা এটা ব্যাসিডিওমাইসিডিস গ্রুপের ছত্রাক, সেই কারণে এটা ব্যাসিডিওস্পোর বলা হয়। এটা আমরা দেখছি যে কীভাবে ফুড বডিটা তৈরি হচ্ছে, ব্যাসিডিওস্পোর কীভাবে তৈরি হচ্ছে। এই স্পোরগুলো এভাবে নিচের দিকে পড়তে থাকে, যখন মাটিতে পড়ে সেখান থেকে আবার অঙ্কুরিত হয় মাইসেলিয়াম, তারপরে আবার ফুড বডি তৈরি হয়ে এভাবে ছাতার মতো অংশটা তৈরি করে। এটা তার জীবনচক্র আমরা দেখছি যে মাইসেলিয়াম, ফুড বডি, ব্যাসিডিওকার্প, গিলস থেকে ব্যাসিডিওস্পোরটা মাটিতে পতিত হয়, মাটিতে পতিত হওয়ার পরে সেখান থেকে আমরা নতুন করে মাইসিলিয়াম তৈরি হবে। এটা আরেকটা জীবনচক্র আমরা ছবি দেখতে পাচ্ছি, একই ছবি, যে কীভাবে ব্যাসিডিওস্পোর বা মাশরুম যেটা বলছি তার জীবনচক্র। তাহলে এটা গেল এর অর্থনৈতিক গুরুত্ব। তাহলে খাদ্য হিসাবে আগেই বলেছি যে এটা আমরা মাশরুম খাই, মৃত্তিকার এটা পুষ্টি স্বাধীন করে, পুষ্টি বাড়ায় দেয়, অর্থাৎ যে মাটিতে মাশরুম জন্মায় সেখানে জটিল উপাদানগুলো সরল উপাদানে পরিণত করে। শিল্পে এবং বাণিজ্যে এটা ব্যবহার হয়, কুটির শিল্পে। ওই ওষুধি কিছু গুণ আছে, যেটা শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এখানে আছে, এবং আঁশ বেশি থাকে, এবং ডায়াবেটিস রোগীর জন্য এটা ভালো বলেছিলাম, যে উচ্চ রক্তচাপ, পেটের পীড়া যাদের থাকে, এবং বৈদেশিক রপ্তানি করে এটা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এর কিছু অপকারিতা আছে, যেটা ভালো, যে মাশরুমের অনেক উপকারিতা শুনলাম। এখন যেখানে সেখানে থাকলেই যে মাশরুম আমরা তুলে নিয়ে এসে খেয়ে ফেলবো, সেটা কিন্তু করা যাবে না। এর মধ্যে কিছু বিষাক্ত মাশরুম থাকে, সেই বিষাক্ত মাশরুমগুলা যদি কেউ খেয়ে ফেলে, সে অজ্ঞান হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। এবং রোমান সাম্রাজ্যের একটা ঘটনা আছে, যে রোমান সম্রাট ক্লডিয়াস, তিনি তার স্ত্রী তাকে এরকম মাশরুম খেয়ে মেরে ফেলেছিল। অর্থাৎ আগের দিনে এরকম বিষ বা বিষাক্ত পদার্থ ছিল না, বিভিন্ন গাছের লতাপাতা বা করবি গাছ বা এরকম মাশরুম বিষাক্ত খেয়ে মানুষকে কিন্তু মেরে ফেলতো বা অজ্ঞান করে ফেলতো। এই বিষাক্ত মাশরুমটা এভাবে আমরা ছবিতে যেটা জানছি, এটা বিষাক্ত মাশরুম সাধারণত রঙিন হয়, এরা রৌদ্রাকৃত স্থানে জন্মায় না, কাঠের উপর জন্মায়, একটু দেখতে এদের টাইপটা নীল ধরনের হয়, আর একটু কালারিং হয়। তো কালারিং যদি হয় মাশরুম, সেটা আমরা কখনোই মাশরুম অনেক ভালো বলে এটা তুলবো না বা খাওয়ার চেষ্টাও করব না। এই মোটামুটি আজকে আমাদের আলোচনা। এখান থেকে যে আলোচনাটা আমাদের হলো ছত্রাক কী,
ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের দৈহিক গঠন সম্পর্কে আমরা জানলাম, ছত্রাকের প্রজনন সম্পর্কে আমরা জানলাম যে অঙ্গজ, অজন এবং যৌন উপায়ে এরা বংশবৃদ্ধি করে, এবং যৌন জননের পরে আমরা জানলাম এর অর্থনৈতিক গুরুত্ব, উপকারিতা অপকারিতা সম্পর্কে আমরা জানলাম। আর অ্যাগারিকাস মাশরুম, সেই ছত্রাক নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে মাশরুমের ফুড বডি বা এরকম গিলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অংশ আসে। রাইজোমর্ফ কি, যেটা বললাম যে মাশরুমের যে মাটির নিচে অ্যাগারিকাসের যে ছত্রাকের মাইসিলিয়ামগুলো একত্রে দড়ির মতো হলে সেটাকে আমরা রাইজোমর্ফ বলা হয়। বিষাক্ত মাশরুম চেনার উপায়, যেটা বললাম যে এটা সাধারণত কালার হয়, স্যাঁতসেঁতে জায়গায় আরও রৌদ্রাক্ত ধরনের কাঠের উপর জন্মায়। এইটা থেকে প্রশ্ন এভাবে আসতে পারে যে ফুড বডির বর্ণনা অনেক সময় আসে, গিলের প্রস্থচ্ছেদ আসে, অর্থনৈতিক গুরুত্ব আসে, এক মার্কের বিভিন্ন প্রশ্ন আসে এখান থেকে। ছত্রাকের বৈশিষ্ট্য বা অঙ্গজ প্রজনন বা অযৌন প্রজনন বা যৌন প্রজনন, আইসোগ্যামি কি, অ্যানাইসোগ্যামি কি, ইউগামি কি, এটা প্লাজমোগামি, ক্যারিওগামি বা মিওসিস সম্পর্কে আসতে পারে। এই মোটামুটি তোমাদের ছত্রাক নিয়ে আজকের আলোচনা। তাহলে আজকে আমরা ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য, এর দৈহিক গঠন, প্রজনন, অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এবং একটা ছত্রাক আছে তোমাদের আলোচনায়, সেটা অ্যাগারিকাস, সেটা নিয়ে আমরা আলোচনা শুনলাম বা করলাম। যদি কোনো সমস্যা থাকে তোমরা যোগাযোগ করবা। তো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়াশোনা করতে থাকবা। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের সবাইকে ধন্যবাদ। সবাই তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।